নমস্কার বঙ্গবাসী, কেমন আছেন সবাই? আমাদের ভারতবর্ষ হলো এক আত্মনির্ভরশীল দেশ। এখানে যুব সমাজ বিভিন্ন প্রতিযোগী পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে বুড়ো হয়ে যায়। আজও ঠিক তেমনই এক যুব বয়স্ক ব্যক্তিকে আজ আমরা স্টুডিওতে ডেকেছি। তো ওয়েলকাম জানাই মিস্টার পঞ্চু দে কে। ইনি হলেন মিস্টার পঞ্চু দে। ইনি ইউপিএসসি অ্যাসপিরেন্ট। মিস্টার পঞ্চু দে, এটা আপনার শেষ অ্যাটেম্প্ট। এর আগে আপনি 4 বার অ্যাটেম্প্ট দিয়ে ফেলেছেন। পঞ্চুবাবু, কি কারণ ছিল যার জন্য আপনি এর আগে 4 বার ক্লিয়ার করতে পারেননি? এইরকম করে কেউ একজন ভবিষ্যতের আইএএস অফিসারের সঙ্গে কথা বলে না। কিন্তু এখনো তো আপনি ইউপিএসসি অ্যাসপিরেন্ট। কিন্তু কদিন পরেই তো আমি ডিএম হয়ে যাব না? ঠিক আছে, আমি তাহলে কদিন পরে আপনাকে ডিএম বলে ডাকবো। আর তখন আমি আপনাকে ঘোড়া হতে বলবো। মানে মানে আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠের ওপর চেপে ঘুরবো। মানে আপনি এখনো আইএএস হয়ে যাননি, তাতেই আপনার এত গরম, তাহলে আপনি যখন ডিএম হবেন তখন আপনি কি করবেন? সবার প্রথম আপনার ঘরে রেড করব, আর আপনার ঘর থেকে আনারস চুরি করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমরা টপিকটা চেঞ্জ করছি। প্রথম চান্সে হয়নি কারণ আমি ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছিলাম। তো আপনি মেন প্রিলিমস না দিয়ে সরাসরি ইন্টারভিউ এর প্রিপারেশন করতে লাগলেন। যখন প্রিলিমস পেরিয়ে যাব তখন তো সেই ইন্টারভিউতে আটকে যাব না? তার জন্য আগে থেকে আমি ইন্টারভিউটা ক্লিয়ার করে নিচ্ছি। কিন্তু প্রসেসটা পুরোটাই উল্টো হয়ে গেল না? আমি প্রসেস মানি না, আমি আমার প্রসেসে চলি। আচ্ছা, আপনি কোন কোন কোচিং নিয়েছিলেন? আমি পড়াশোনার জন্য বীরভূম চলে গিয়েছিলাম, কুর্মিঠা বলে একটা জায়গায়। ওইখানে আমি অনলাইন কোচিং স্টার্ট করেছিলাম। কিন্তু আমি যতদূর জানি ওখানে তো অনেক অফলাইন কোচিং আছে, তাহলে আপনি অনলাইন কেন নিয়েছিলেন? হ্যাঁ, পরে আমি অফলাইনেও কোচিং স্টার্ট করেছিলাম কারণ অনলাইনে নেটওয়ার্কের অনেক প্রবলেম হতো। তার জন্য আমি অফলাইন চালু করেছিলাম। আচ্ছা, তাহলে কখন অনলাইন আর কখন অফলাইন ক্লাস করতেন আপনি? অফলাইন কোচিং এ বসে বসে অনলাইন কোচিং করতাম। মানে যে টিচারের অফলাইন কোচিং করছেন সেই টিচারেরই অনলাইনে কোচিং নিতেন? হ্যাঁ। মানে ওইখানে বসে একসাথে আপনি দুটোই কোচিং নিতেন? হ্যাঁ, মানে অনলাইনে নেটওয়ার্ক চলে গেলে তখন অফলাইনে টিচারের মুখের দিকে তাকাতাম। কেন, আপনি যদি সবসময় তাকাতেন তাহলে কি প্রবলেম হতো? অনেক প্রবলেম। তখন উনি বেশি ভাও খেতেন, ভাবতেন হয়তো আমার ওনাকে ভালো লেগে গেছে, বা আমি হয়তো ওনাকে ভালোবেসে ফেলেছি, এটাও ভাবতে পারতেন। আচ্ছা, টাইম টেবিল কি ছিল আপনার? প্রথমত আমার বাবার মতো কথা বলা বন্ধ করুন, ভালোবেসে জিজ্ঞাসা করুন। আচ্ছা, আপনার টাইম টেবিল কি ছিল? হ্যাঁ, টাইম টেবিল খুব সুন্দর ছিল। সকাল 5টায় ঘুম থেকে উঠতাম। খুব সুন্দর পরিবেশ তখন, পড়ার জন্য বেস্ট। না, বাথরুমের জন্য বেস্ট। বাথরুমের ওই যে ফ্লাশটা, ওটার আওয়াজে বাকি সবার ঘুম ভেঙে যেত, ওটা আমার খুব ভালো লাগতো। তারপর বাথরুম থেকে আসতাম, তারপর পড়তে বসতেন। পড়ার খুব তাড়া আপনার। না, সকাল 5টায় উঠেছেন তার মানে তো পড়তেই বসবেন? না, সকাল 5টায় উঠে বাথরুম যাব, বাথরুম থেকে এসে তারপর চা করব, চা করার পর শিখবো পাউরুটি, তারপর সেটা খাবো, তারপর বাইরে ঘুরতে যাব। তারপরে তো আমাদের কোচিং এর টাইম হয়ে যেত, এসে কোচিং যেতাম, 2 ঘন্টা পরে কোচিং থেকে বাড়ি আসতাম, তারপর পড়তে বসেন। না দেখুন, কোচিং থেকে বাড়ি আসার পর মাইন্ডটাকে একটু ফ্রেশ করার জন্য ওই 3-4 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিতাম। তারপরে ঠিক 9:30-10টার সময় ঘুম থেকে উঠতাম, তখন পড়তে বসেন। না, 9:30-10টার সময় সব মেয়েরা স্কুলে যেত, একটু তখন রাস্তার ধারে দাঁড়াতাম, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতো, একটু কনফিডেন্স বাড়তো। আর এই কনফিডেন্সটাই আমাদের ইন্টারভিউ টেবিলে কাজে লাগবে। তারপরে ঘর এসে পড়তে বসেন। না, চা করি, তখনও পড়তে বসেন না?
না, তারপর 12:30টার সময় ভাত খায়, তারপর পড়তে বসেন? না, তারপর ঘুমায়, কারণ বিকেল 4:30টায় উঠে আবার চা করতে হবে। আপনি পড়তে কখন বসতেন তাহলে? বসতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, স্বপ্নতে পড়তাম। স্বপ্নতে পড়তেন? মানে স্বপ্নতেই আপনার ক্লিয়ার হয়ে গেছে আইএএস? হ্যাঁ, স্বপ্নতে সব ক্লিয়ার। আপনি বিগত 4 বছর ধরে যে কুর্মিটাতে আছেন, তাহলে ওইখানকার পরিবেশটা কেমন? হ্যাঁ, পরিবেশ খুব সুন্দর, একদম মাইন্ড ব্লোয়িং, মানে পড়াশোনা করার মতো পরিবেশ। না, পড়াশোনা ভালো হতো না, তার জন্যই তো সুন্দর বললাম। আচ্ছা। হুম। ঘর থেকে টাকা পাঠাতো আপনাকে? হ্যাঁ, 15,000 টাকা করে পাঠায় পার মান্থ। রুমে কত লাগে? হ্যাঁ, রুমে লাগে আপনার 6,000। আচ্ছা, আর বাকি 9,000? 5,000 টাকা দিতে হয় বাড়ি ভাড়া। আপনি তো এখনই বললেন যে রুমে 6,000 লাগে, তাহলে আবার বাড়ি ভাড়া 5,000 মানে? হ্যাঁ, তো রুমে লাগে 6,000, বাড়ি ভাড়াতে লাগে 5,000। বুঝতে পারলেন না? না, পোগো দেখুন, পোগো, ছোটা ভীম, চুটকি। বুঝেছি বুঝেছি, কিন্তু আপনার লজ্জা করে না? আপনার বাড়ি থেকে এত কষ্ট করে আপনাকে টাকা পাঠাচ্ছে, আপনি সেটা পড়াতে বা ভালো কোনো কাজে লাগাচ্ছেন না। আরে টাকা বাঁচলে তো ভালো কাজে লাগাবো। দেখুন, 6,000 5 11 চলেই গেল। হ্যাঁ, হলো। পড়ে রইলো 4,000। তার মধ্যে 2,000 লাগে খাবার, আর 2,000 বুড়ো ওয়াইন শপ। আজ আপনি নিজের জন্য টাকা ম্যানেজ করতে পারছেন না, দুদিন পর যখন দেশের দায়িত্ব আপনার কাঁধে পড়বে, তখন আপনি কিভাবে ম্যানেজ করবেন? 15,000 টাকায় দেশ চলবে? তখন তো আরো অনেক অনেক টাকা থাকবে, সেখান থেকে আমার নিজেরটা ম্যানেজ করে নেব। আচ্ছা, আপনার বাবা কি করেন? বাবা এমনিতে চাষবাস করতো, তারপরে আমি বলেছি জমিটা বিক্রি করে একটা রিক্সা কিনে নিতে, কারণ খবরে তখন বলবে যে রিক্সাওয়ালার ছেলে হয়ে গেছে আইপিএস। এক মিনিট, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আপনি আইএএস হতে চান, এখন বলছেন আইপিএস। ও, আগে আইএএস বলেছিলাম। ওটা একটু কনফিউশন হয়ে যায় আর কি। আচ্ছা, আপনি তো 2 বছর ধরে ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আমি কতগুলো আপনাকে কোশ্চেন করি? হ্যাঁ, অবশ্যই করুন। সহজ সহজ করবেন একটু। হ্যাঁ, অবশ্যই সহজ সহজই করবো। বলুন তো, রিজার্ভেশন জিনিসটা ভালো না খারাপ? অবশ্যই খারাপ। দেখুন, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু রিজার্ভেশন মোটেই ভালো নয়। আমরা 2 ঘন্টা আগে থেকে ট্রেনের সিটে গিয়ে রুমাল জাঙ্গিয়া গামছা রেখে আসবো, আর তারপরে কেউ একজন এসে তার টিকিট দেখিয়ে বলবে যে সিটটা রিজার্ভেশন আছে। এটা ঠিক নয়, এগুলো উঠিয়ে দেওয়া দরকার। সবাই চাপুক। আমি ট্রেনের রিজার্ভেশনের কথা বলিনি। হ্যাঁ, তো বলুন। বলেননি তো এবার বলুন, এসব নিয়ে কথা কেউ বলেন, এসব নিয়ে কথা বলা দরকার। আপনি ভবিষ্যতে ইউপিএসসি অ্যাসপিরেন্টের জন্য কি বলতে চান? হ্যাঁ, তো দেখো, ভবিষ্যতের অ্যাসপিরেন্টের জন্য বলার কি, তোমরা ভালো করে চা বানানো শেখো। হ্যাঁ, অবশ্যই দুধ দিতে ভুলবে না, কারণ আমি অনেককে দেখেছি, তারা আইপিএস আইএএস হয়ে যাওয়ার পরও চা বানাতে পারে না, আর চা বানাতে পারলেও তারা দুধ দিতে ভুলে যায়। এগুলো কিন্তু যেন করবেন। হ্যাঁ, আর যত পারবে নোট বানাবে, প্রচুর প্রচুর নোট বানাবে, যত হয় তত নোট বানাবে। বাহ, খুবই সুন্দর। হ্যাঁ, কারণ ভবিষ্যতে এই নোটগুলো 40 থেকে 60 টাকা প্রতি কেজি আপনি বিক্রি করতে পারবেন। তাহলে ভাবুন তো একবার, এত এত যদি নোট থাকে, 40 থেকে 60 টাকা কেজি বিক্রি করলে কতটা একটা ইনকাম হচ্ছে। দিন শেষে আপনি হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর। পড়াশোনা রিলেটেড কিছু হলে ভালো হতো না? হ্যাঁ, তো পড়াশোনা রিলেটেড বলতে খবরের কাগজ কেন, বাংলা হিন্দি ইংরেজি খবরের কাগজ কেন। হ্যাঁ, এটা ভালো কথা। ওই কাগজগুলো জানালাতে লাগাও, যাতে কোনো রকম আলো রুমের ভেতর না আসে, তাহলে কি হবে, তোমার ঘুমটা ভালো হবে। তো দেখতেই পেলেন, এটা ছিল ইউপিএসসি অ্যাসপিরিয়েন্ট পঞ্চু দে।
আশা করি এর টিপস আপনারা নেবেন না। এখন আমার চা করার সময় হয়ে গেছে, নইলে আপনাকে দুটো গালাগালি করে যেতাম। আইএএস হয়ে যাওয়ার পর প্রথম রেডটা আপনার ঘরেই মারবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই পডকাস্টটা লাইক করুন, যত পারেন শেয়ার করুন, যাতে এরকম ভুলভাল অ্যাসপিরেন্ট দেশে কতগুলো আছে সেটা আমরা জানতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।